সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে ভাষণ দেন। প্রকৃত অর্থে যে ভাষণ ছিল মুক্তিযুদ্ধের রূপরেখা এবং দিক নির্দেশনা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে আজ আমরা আলোচনা করব। একই সঙ্গে আমরা এখন ৮ই মার্চের দ্বার প্রান্তে, সুতরাং আন্তর্জাতিক নারী দিবস নিয়েও আমরা কথা বলব। এছাড়া সমসাময়িক রাজনৈতিক আরও কিছু বিষয় নিয়েও আলোচনার আশা করি। এই জন্য আজকে আলোচনার জন্য আমরা ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। এছাড়াও আমাদের সাথে আরও যোগ দিয়েছেন লেখক ও কলামিস্ট ডক্টর শোয়েব সাঈদ। আপনাদের ৩ জনকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। আমি নাজমা আক্তার, আপনাকে দিয়ে শুরু করি। ৭ই মার্চের ভাষণ নিয়ে অনেক আলোচনা করা যাবে, হচ্ছেও তাই, কিন্তু আমি খুব বেশি বিষয় নিয়ে আলোচনা করতে চাইনি। একেবারে সংক্ষেপে যদি এভাবে বলি যে এই যে 18 মিনিটের একটি ভাষণ, এই অংশের 18 মানে সম্পূর্ণ অংশটাই সবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তারপরও যদি আমি বলি যে কোন অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ? আপনাকে ধন্যবাদ। এনটিভি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে আপনি বলেছেন 18 মিনিটের বক্তৃতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 18 মিনিটের বক্তৃতা তৎকালীন রেসকোর্স ময়দানে দিয়েছিলেন, সেই বক্তৃতাটা ছিল সম্পূর্ণ অলিখিত এবং বঙ্গবন্ধুর মস্তিষ্ক প্রসূত। যেটি আমরা যেটা দেখেছি যে হাজার হাজার বছরের বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের বক্তব্য থেকে গবেষণা করে দেখা যায় যে বঙ্গবন্ধুর বক্তব্য মানে উল্লেখযোগ্য বক্তব্যগুলির মধ্যে অন্যতম। এবং সেটাই আমরা সেটা নিয়ে গর্ববোধ করি যে আমাদের জাতির পিতা তার যে বক্তব্য, যেটা অলিখিত এবং নিজে নিজে যেটা উনি দিয়েছেন, সেটা কিন্তু উনি কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে উনি যেগুলো স্বাধীনতা যুদ্ধ নিয়ে, মানে 47 সালে দেশ বিভাগের পরে বাংলাদেশের যে স্বাধীনতা অবশ্যম্ভাবী ছিল, যেটা বঞ্চিত হচ্ছিলাম পশ্চিম পাকিস্তানিদের দ্বারা, বঙ্গবন্ধু কিন্তু প্রথম পাকিস্তান আন্দোলনেও ছিলেন ছাত্র জীবনে। পরবর্তীতে যখন দেশভাগ হলো তখন উনি দেখলেন যে আমরা মূলত যেইটি যার জন্য ভারত ভাগ হলো, সেটা কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সেই অধিকার পাচ্ছি না, বঞ্চিত হচ্ছি। তারপরে তো উনি ওই অল্প বয়সে উনি বড় বড় নেতাদের সান্নিধ্যে আসলেন, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, তারপরে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম আওয়ামী লীগের আমাদের সভাপতি ছিলেন। তো আমাদের তখন বঙ্গবন্ধু সারা বাংলাদেশকে কিন্তু উনি একেবারে বলা চলে পলিটিক্যাল ভাষায় যেটা চষে বেরিয়েছেন। প্রতিটি গ্রামে ইউনিয়নে পর্যন্ত উনি গিয়েছেন, বাংলাদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছেন, জাগ্রত করেছেন মুক্তিযুদ্ধের জন্য। যেটি কিন্তু আমরা দেখেন ইদানিং আমাদের একটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিছু বই এখন উনি লিখছেন, বা যেগুলি বঙ্গবন্ধুর সম্পর্কে যেই তথ্যগুলি ছিল, অপ্রকাশিত তথ্য, যেটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সবসময় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার জন্য, বঙ্গবন্ধু কোথায় যাচ্ছেন, কোন সমাবেশ করছেন, এখানকার ইন্টেলিজেন্স বাহিনীকে যে নির্দেশনা পশ্চিম পাকিস্তানেরা দিত, সেই আলোকে সেই তথ্যগুলি যে প্রকাশিত হয়েছে, সেগুলি কিন্তু কালেক্ট করে এখন সেগুলিতে দেখা যায় যে তখনকার গোয়েন্দা সংস্থারা কিভাবে বঙ্গবন্ধুকে ফলো করত এবং তাকে কিভাবে বিভিন্ন সভা সমাবেশ থেকে গ্রেপ্তার করা হতো, শুধুমাত্র স্বাধিকারের কথা, স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য। এই যে মার্চের যে 7 মার্চের যে বক্তব্য, এই বক্তব্য মানে প্রদান উনি করেছিলেন, উনি যুদ্ধের ঘোষণা দেননি, কিন্তু যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন, যেটা মূল কথা। যেটা আপনি যেটা বলেছেন উল্লেখযোগ্য কোনটি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু আমি যদি হুকুম দেওয়ার নাও দিতে পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবা, প্রস্তুত থাকতে বলেছেন উনি। প্রস্তুত থাকাটা কিভাবে বলে? প্রস্তুত থাকবে কি হঠাৎ করে বাঙালি একদিন বক্তৃতা দিল আর হঠাৎ করে প্রস্তুত হয়ে গেল?
আর এই প্রস্তুতির জন্য তাদের বঙ্গবন্ধুর সঙ্গে যারা নেতাকর্মী যারা ছিলেন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন উনি। তার আগে কিভাবে যদি আমাদের দেশে যুদ্ধ শুরু হয়, যুদ্ধ শুরু হলে আমাদের যুদ্ধের জন্য যে অস্ত্রশস্ত্র লাগবে, যেটি যুদ্ধ গোলা বারুদ অস্ত্র, সেগুলি কোথা থেকে আসবে সে বিষয়ে ওনার সুস্পষ্ট দিক নির্দেশনা ছিল। জাতিসংঘে কারা ভূমিকা পালন করবে, সেখানে বিভিন্ন মানে আওয়ামী লীগপন্থী বা বঙ্গবন্ধুর পক্ষে যে বুদ্ধিজীবীরা বিভিন্ন জায়গায় সেট ছিল, মানে কূটনীতিকরা তারা কিন্তু ছিল বিভিন্ন জায়গায়, কার কখন কি করতে হবে সব নির্দেশনা কিন্তু বঙ্গবন্ধু আগে থেকেই ক্লিয়ার করেছিলেন। এবং কোথায় আশ্রয় নিবে, কোথায় প্রশিক্ষণ নিবে, যুদ্ধ শুরু হলে প্রশিক্ষণ নিবে। আর আমি বলি যে স্বাধীনতা যুদ্ধের যে 25 মার্চ 12টা 20 মিনিটে বঙ্গবন্ধু যে স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা দিলেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, আমরা পাকিস্তান হানাদার বাহিনী আমাদের নিরীহ জনগোষ্ঠীর উপর হামলে পড়েছে, আমরা সকলকে মোকাবেলা করার জন্য বলেন এবং পরক্ষণে তাকে গ্রেপ্তার করা হলো। এই যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, এই ঘোষণার প্রেক্ষাপট ছিল তো আপনার 7ই মার্চের ভাষণে প্রকৃত দিক নির্দেশনা উনি দিয়ে গিয়েছিলেন। সুতরাং আজকের এই দিনে আমি বঙ্গবন্ধুকে জাতির, আমাদের মহানায়ক, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ আপনাকে। ডক্টর শোয়েব সাইদ, একটু শুনি এই ভাষণ নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। আজকে আসলে আমরা শ্রদ্ধা জানাতে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে 7ই মার্চের সে ঐতিহাসিক ভাষণ, পৃথিবীতে মানে খুব বেশি ভাষণ নেই এ ধরনের। আমরা যদি আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের কথা বলি, তারপরে এটি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, এটি একটি আমি বলবো এটা একটি রাজনৈতিক পটভূমির মুখবন্ধ। আমরা যেমন বই তৈরি করার সময় মুখবন্ধ প্রিফেস লিখি, এটা হচ্ছে রাজনৈতিক পটভূমির মুখবন্ধ। এবং 7ই মার্চের ভাষণের সময় বঙ্গবন্ধুর যে অবস্থানটা ছিল, তখন তো আপনার তৎকালীন পাকিস্তানের সঙ্গে আলোচনা, ফলে ওনার অবস্থান থেকে সরাসরি অনেক কিছুই বলা সম্ভব ছিল না, মানে খুব শোভন হতো না ওনার মতো রাজনৈতিক নেতৃত্বে। ফলে উনি আপনার ইনডাইরেক্টলি ভাষণের মধ্যে দিয়ে আসলে আমাদের স্বাধীনতার ডাকটি দিয়েছেন। কিন্তু এক পর্যায়ে বলেছেন যে এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। ফলে এটি বলা যায় যে আমাদের স্বাধীনতা সংগ্রামের, আজকে যে আমরা স্বাধীন রাষ্ট্র, তার একটি পটভূমি হচ্ছে এই ভাষণ। এখন এই ভাষণটি 18 মিনিটের, তার বাচনিক প্রকাশ কিভাবে তৈরি করা হয়েছে, এটি তাৎক্ষণিকভাবে দিয়েছেন নাকি বঙ্গবন্ধু অনেক দীর্ঘ চিন্তা ভাবনা করে একটা ফরম্যাটে, কারণ এটা কিন্তু প্রতিটি আপনার বাক্য, প্রতিটি অক্ষর একটা অর্থ বহন করে, এবং ওই সময়ের প্রেক্ষিতে খুব গভীরভাবে বা ওনাদের যারা সারণীতি ছিল, যারা আপনার উপদেষ্টা ছিল, তাদের সঙ্গে আলোচনা করেই এই শব্দ চয়নগুলির একটি ব্যাপার হয়তো ছিল। কিন্তু ভাষণটি হয়তো উনি তাৎক্ষণিকভাবে দিয়েছে, কারণ এটার উপর পুরা জাতির ভবিষ্যৎ রূপরেখা এটার মধ্যে নির্ধারিত হয়েছে। ফলে এটি ডেফিনেটলি একটি আপনার ঐতিহাসিক ভাষণ। এবং আমি আগেই বলেছি যে পৃথিবীর বহু স্বাধীনতা সংগ্রামের এই ভাষণের তাৎপর্য খুব বেশি জোটে না, আমাদের জোটেছে, এটি অবশ্যই আমাদের সৌভাগ্য। জি, নীলুফার চৌধুরী মনি, একটু শুনতে চাই 7ই মার্চের। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি একটু যে এই ভাষণটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই সম্মানের সাথে। সেটা হলো যে এই যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান 24 বছরের যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই যে আমাদের ঠকানো হয়েছিল, একটা ধর্মকে ভিত্তি করে দেশ যখন ভাগ হলো, আমরা সাধারণভাবে ধরেই নিয়েছিলাম যে আমাদেরকে তারা সমতার দৃষ্টিতে দেখবে। কিন্তু যখন পূর্ব বাংলার সমস্ত অর্থ, বিত্ত, মেধা সব নিয়ে তারা যখন পশ্চিম পাকিস্তানকে সুন্দর করে সাজাচ্ছিল, তখনই কিন্তু এই যে না পাওয়ার যে বেদনা এবং গ্লানি, এবং আমি এই ভাষণের আগে বলতে চাই যে তখন নির্বাচন হয়েছিল, একটা সাধারণ নির্বাচন হয়েছিল। সেই 70-এর নির্বাচনে যিনারা এগিয়েছিলেন সেটা কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব। তারই কিন্তু এই দেশের মানে পূর্ব এবং পশ্চিম বাংলার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, অলিখিত নয়, লিখিত, কারণ উনি জিতেছেন, ওনার দল বা যাকেই ওনারা সাপোর্ট করুক। কিন্তু যখন এই জিনিসটা দিচ্ছিল না, একে তো আমাদেরকে অর্থনৈতিকভাবে সমস্যা করছিলই, তারপর যখন দিচ্ছিল না, প্রতিদিনের কষ্ট থেকে কিন্তু ভাষণটা কি, এই যে যেটা নাজমা আপা বললেন যে এটা প্রিপারেশন ছিল না, ছিল বা ছিল না সেটা বড় কথা না, এটা কষ্টের থেকে কিন্তু আসছে যে আমাদের যদি এই না দেয়, এটা না দেয়, এটা না দেয়, এটা না দেয়, তাহলে কি হবে, এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম। এখানে কিন্তু কোনো যুদ্ধের কথা বলা হয়নি যে আমরা যুদ্ধ করব, দেশ স্বাধীন করব। যদি বলা হতো তাহলে জয় বাংলার সাথে জয় পাকিস্তানটা আসতো না। আমি এখানে কিন্তু তাকে অন্য দৃষ্টিতেও নিচ্ছি না। এই কারণে নিচ্ছি না, উনি যেটা অ্যাচিভ করে সেটা পাওয়াই তার লক্ষ্য। উনি কিন্তু দেশ ভাগ চায় নাই, লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী হওয়ার। সেই লক্ষ্যের মধ্যে যখন পাকিস্তান দিবে না, পশ্চিম পাকিস্তান, তখনই কিন্তু তারপরে যখন আমরা আরো অ্যাডভান্স করতে পারি, যখন যদি আমরা তাজউদ্দিন সাহেবের মেয়ে শর্মিলা আহমেদের বইটা পড়ি, যে 25শে মার্চে বিকালবেলা কি কথা হয়েছিল ওনার সাথে, উনি কিন্তু আবারও কৌশলের অবলম্বন করেছিলেন। একজন রাজনীতিবিদ কৌশলের অবলম্বন করতেই পারে। আমি এটা প্রায়ই বলি যে এই ভাষণটার ইতিহাস এবং আগে পরে শুধু আওয়ামী লীগের ওই যে তাত্ত্বিক কথা বলা, এটা কিন্তু ভাষণটা কিন্তু তাত্ত্বিকের চেয়ে অনেকটা অ্যাডভান্স আমি মনে করি। তো সেই জায়গায় আমি ওই সময়টায় বাংলাদেশের অবিসংবাদিত নেতা আমি বলবো শেখ মুজিবুর রহমান সাহেবের, আমি মনে করি যে উনি যেটুকু করেছিলেন সবই ঠিক ছিল। কারণ উনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এটা ওনার অধিকার, এটা কারো মানে ভিক্ষাবৃত্তি না, পাওনা না, এটা ওনার অধিকার। কিন্তু উনি যখন জনগণকে, এটাই স্বাভাবিক, একটা দেশের অনেক কিছুই থাকে না। বাংলাদেশ সদ্য 24 বছরের দেশ, আর কি দেশ, তারপরেও আবার না পাওয়ার দেশ একটা পূর্ব পাকিস্তান। উনি অনেক কিছুই করতে পারেন নাই, যে কাজটা করতে পারেন নাই সেটা কিন্তু তার অবর্তমানে তার নেতাদের করার কথা ছিল। তারা যখন করতে পারে নাই, তখন কিন্তু 25শে মার্চের কালো রাত্রিতে যখন এই ঘটনাটা ঘটলো, তখন কিন্তু ওই রিভোল্ট বা আই মেজর জিয়া, হ্যাঁ, এবং পরের দিন পর্যন্ত, আমি লাইন শেষ করছি, অপেক্ষা করা হয়েছিল যে আওয়ামী লীগের কোন নেতা বক্তব্যটা দিবে যে তারা রিভোল্ট করতে চায়, তারা যুদ্ধের ঘোষণা দিতে চায়। যখন দেয় নাই, এবং আপনি জানেন যে পাকিস্তানে তখন কয়েকদিন পরই আপনার কু হতো, আর্মি কু হতো। তো জিয়াউর রহমান তখন ভেবেছেন যে আমি একজন অখ্যাত, আমি লাইনটা শেষ না করলে আপনি বুঝাতে পারবো না, যে এই কুটা তাহলে বলতে পারে যে এটা একটা আর্মিদের কু হয়েছে। এই জন্য পরের দিন আবার উনি ভাষণ দিয়েছেন, বলেছেন আই মেজর জিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। কারণ তখন বাংলাদেশের নেতা তো উনি, নেতা তো জিয়াউর রহমান ছিলেন না, উনি একজন আর্মির মেজর ছিলেন। এই যে এই জায়গায় আমি কাউকেই ছোট করতে চাই না, কাউকেই আবার বড় করতে চাই না, বড় সবাই। এইখানে আমি বলতে চাই, এটাই আমাদের জন্য, আমাদের পূর্বপুরুষদের যে জিনিসটা দিয়ে যাওয়ার কথা, আমাদের সভরেন্টি, আমাদের ন্যায্য হিস্সা, আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য যে যেভাবে পেরেছেন কাজ করেছেন। আপনার কাছ থেকে আমি যদি ছোট্ট করে একটু শুনে আমি বিরতিতে যেতে চাই। ছোট্ট করে, আমার মনে হয় আমরা এখানে আজকের দিনে না আজকের দিনে বিতর্ক করব না, কিন্তু ইতিহাস বিকৃত করলে তো সেটা আবার চলবে না। হ্যাঁ, সেটা আপনি ছোট্ট করেই বলছি যে বঙ্গবন্ধুর মানে অবর্তমানে যখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন 25 তারিখে রাত 12টা 20 মিনিটে, এটা তো ইতিহাস, এটা শুধু বাংলাদেশের ইতিহাস না, এটা পৃথিবীর বুকে বাংলাদেশের যে মানে সেটার ইতিহাস। তাই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন এবং সেই ঘোষণাপত্র প্রতিটা বিভাগে বিভাগে পৌঁছে গেল। সেটা করলো আমাদের চট্টগ্রামের নেতা আব্দুল হান্নান, প্রথমে এটা পাঠ করলেন। তারপরে আর্মি অফিসার ওনারা মেজর জিয়া যখন সোয়ার জাহাজ থেকে অস্ত্র খালাস করতেছিলেন, তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে যে কোনো উপায়ে মানে তাকে বললেন যে আপনি বাঙালি অফিসার, আপনি আমাদের দেশের জন্য আমাদের সাথে আসেন। তাকে তো উনি তো হঠাৎ করে আসলেন, উনি তো প্রিপ্ল্যান করে বাংলাদেশে নেতাদের সাথে ওনার যোগাযোগ ছিল, উনি এসে যুদ্ধ করবেন সেরকম ছিল না। তো সুতরাং ইতিহাসগুলো বিকৃত না করে আমরা যদি সত্যপথে বঙ্গবন্ধু জায়গায় জিয়া রহমান আর বঙ্গবন্ধু কোনদিন সমকক্ষ হতে পারে না, নিশ্চয়ই না, তাই না? আগরতলার খাটের তলায় এক হতে পারে না। থ্যাংক ইউ। নির্ভর চৌধুরী মনি, আমরা নারী দিবস নিয়ে আলোচনা করতে চাই। আজ আমরা 7 তারিখ পেরিয়ে 8 তারিখে পড়ব, 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আমি যদি প্রথমে প্রতিপাদ্যর দিকে যাই, আজকের এ বছরের নারীর প্রতিপাদ্য হচ্ছে নারীর সুস্বাস্থ্য ও জাগরণ। যদি দুটো অংশ ধরি এই প্রতিপাদ্যের, একটি হচ্ছে সুস্বাস্থ্য আর একটি হচ্ছে জাগরণ, তাহলে কি আমরা কি নারীর সুস্বাস্থ্য এবং জাগরণ এটিকে আমরা নিশ্চিত করতে পেরেছি? জি, আপনাকে নারী দিবসের সমস্ত নারীদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, এই কারণে যে আপনি এটা উপস্থাপন করেছেন এবং এই জগতে যা কিছু মহান চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী। দুষ্টুমি করে হলে আমি বলি বাকি অর্ধেক নয়,
আমি আজকের দিনের জন্য আমি বলছি যে দেখেন, নারীরা হচ্ছে মা, নারীরা হচ্ছে এই জগতের ধাত্রী। সো নারীকে সুস্বাস্থ্য যদি না রাখতে পারে তাহলে জগৎটা সুস্বাস্থ্যের অধিকারী হয় না। এবং জাগরণ, নারী তো না পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছে, যে না পেয়ে আমরা যখন না পেয়ে থাকি তখন মনে করি এরা যারা আমাদেরকে ঠকাচ্ছে তারা তো আমাদেরই সন্তান। হ্যাঁ, তো এই করতে করতেই তো আসলে না পেতে পেতে একই সাথে কাজ করে। পুরুষ যে বেতন পায় নারী তার অর্ধেক পায় বা তার চেয়ে একটু বেশি পায়। বা এখন এই যে জাগরণ, এই যে না পেতে পেতে যে প্রথম যে অধিকার হরণ করলো নিউ ইয়র্ক থেকে, তারপরে থেকে স্টেপ বাই স্টেপ এখনো আপনি দেখেন, আমি উন্নত দেশি বলি আর আমার নিজের দেশি বলি, আমরা যখন দেখি যে কিছু নারী এমপি মন্ত্রী হয়েছে, কিছু নারী রাজনীতিতে গেইন করেছে, আমরা যখন দেখি যে যে মানুষটা খুব কাজ করে সে হচ্ছে না, এখানে অন্য একটা হিসেবে অ্যাডভান্স করে। আমি আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর কথা বলছি। প্রথম বিশ্বের দেশ যদি বলি, আমি কিছুদিন আগে, যে 4-5 বছর আগে হিলারি ক্লিন্টন আমেরিকার মতো একটা দেশে যখন নির্বাচন করলো, তার অনেকগুলো কোয়ালিটি ছিল পাশ করার মতো, কিন্তু ওই দেশে, যে দেশ প্রি মিক্সিমের দেশ, সেখানেও কিন্তু একটা নারী হওয়ার জন্য কিন্তু অনেক যারা গোড়া সাদা, যারা মনে করে যে নারীরা এটার বহন করার অধিকার রাখতে পারে না, তারা কিন্তু তাকে ভোট দেয় নাই। সো যে কোনো জায়গায় হোক না কেন, আমি আমার দেশের কথাই যদি বলি, বাংলাদেশের অনেক নারী আছে যারা ঠিক জায়গায় তাদের ডেস্টিনেশন যেখানে যাওয়ার সেখানে যেতে পারে না। এখন বাংলাদেশের আমি যদি প্রথম 2জন নারী, 3জন নারী প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী বা স্পিকার বা সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী আমি যদি দেখি, এই জন্য দুঃখের কথাগুলো বলি যে এটা যদি মনে করি তাতে কিন্তু কোনো লাভ ওরকম যে হয়েছে তা না, সিম্বলিক লাভটা হয়েছে, কিন্তু অর্থবহ আমি বলি এটা কি জাগরণ না? জাগরণ, সিম্বলিক জাগরণ। বাংলাদেশ তো পৃথিবীর সেকেন্ড বোধহয় যে প্রাইম মিনিস্টার নারী হয়েছে বাংলাদেশের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার রেশিও অনুযায়ী অনেক দিন, প্রায় 15-20 বছর যাবৎ শেখ হাসিনা প্রধানমন্ত্রী, খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী, এরকম, বা বিরোধী দলীয় নেত্রী, এখন স্পিকার, সেটা আছে, সেটা সিম্বলিক। আমি আবারও বলছি, কারণ ওইখানে একটা উত্তরাধিকারের একটা ব্যাপার থাকে। আপনি আমাকে ধরেন বা নাজমা আপাকে ধরে দেখেন তো, প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের আপনি কেউ মেনে নিবে বা চিন্তা করবে বা হবে, তার কোয়ালিটি কম আমি সেটা বলছি না, এবং তাদের আমি হার্ট করছি, ছোট করছি তাও করছি না। আমি তাদেরকে নারীর চেয়ে আরেক ধাপ উপরে রাখতে চাই, সেটাও পুরুষদের মতো। সেই পুরুষের যদি, সেইখানে যদি আজকের যিনি প্রধানমন্ত্রী, তার যদি বড় একটা ভাই থাকতো, আপনি ওইখানে চোখ বন্ধ করে হিসাবটা করে নেন। কিংবা সাবেক যিনি প্রধানমন্ত্রী, তার যদি একটা বড় সন্তান ছেলে থাকতো, আপনি ওইটা ধরে নেন। আমি সেইখানে কিছু বলবো না। অনেক এমপি তো আছে যারা মারা গেলে তাদের বউদের কথা চিন্তা করা হয় না, বালক সন্তান থাকলে। এই যে একটা সিম্পেথি ভোটের, যখন ভোটের রাজনীতি ছিল, এখন ওইটা বাই রেশনালি এটা হয়ে যাচ্ছে, ক্রনোলজিক্যালি, সেটা অন্য জিনিস। আমি বলবো যে প্রাইমারি স্কুল ছাড়া আপনি দেখেন নারীদের কোটা, এই যে নারী এমপির কোটাই বলেন, স্বাধীনতার পরে থোক বরাদ্দের দরকার ছিল নারীর। স্বাধীনতার পরে যখন আমরা অনেক কিছুতে পিছানো ছিলাম, আমাদের নারীদের শিক্ষার হার পেছনে ছিল বা কিছু, তখন একরকম ছিল। এখন যদি আপনি মনে করেন ওই 20টা 50টা এত লেখাপড়া করে, এত প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করার পরে যদি একটা নারীকে ওইভাবেই চিন্তা করা হয়, কিংবা ধরেন বিশ্ববিদ্যালয়ে যখন হলগুলোই কাজ করে, নারী হলে নারী একজন প্রধান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নারী পুরুষকে চিন্তা করেন, সেই কবেকার, কত সাল আগে মতিয়া চৌধুরী ছিলেন বামে, আপনি দেখেন কয়টা নারীদের কি কোয়ালিটি ছিল না, বা নাই, বা থাকে না, কিন্তু কয়জন নারীকে ওইভাবে চিন্তা, হাউ ডিয়ার, এটাই মনে করা হয়। আমি এই জায়গাটাই বলতে চাচ্ছি যে আমাদের শব্দগত কিছু ডেভেলপমেন্ট আসছে, কিন্তু অর্থগত ডেভেলপমেন্ট আমি মনে করি ওইভাবে আসে নাই, যেভাবে যে দেশে এখন পর্যন্ত আপনার কমিশনার, নারী কমিশনার 3টা আসনে নির্বাচন করার পরে যখন বলা হয় সংরক্ষিত আসনে নারী কমিশনার, মানে স্থানীয় সরকারে, তাহলে আপনি ওইখানে বলেন, কিংবা একই সাথে নির্বাচন করতেছে পুরুষটা উপজেলায় ভাইস চেয়ারম্যান আর নারীটাকে বলা হচ্ছে
সংরক্ষিত ভাইস চেয়ারম্যান, এটা কেন? জি, আসবো নিশ্চয়ই। আমাদের সাথে যেহেতু আছেন আপনারা দুজনই সাবেক আইন প্রণেতা ছিলেন, আপনাদের কাছ থেকে শুনবো। আপা, আমি নাজমা আক্তার আপা আপনার কাছে যাই। নারী জাগরণের আমরা অনেক গল্প শুনি, মিডিয়ায় অনেক কিছু দেখি, পত্রপত্রিকাও দেখি, কিন্তু পল্লী অঞ্চল বা আমাদের গ্রাম অঞ্চলে সেই জাগরণের ঢেউ কি সেভাবে লেগেছে? আপনারা তো না, ঢেউ লেগেছে। আপনি মনে করেন ঢেউ আরো লাগতে পারতো, আরো লাগা উচিত ছিল। সেইগুলি হচ্ছে কি, আমাদের যেমন সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের আপনার 27, 28, 29 অনুচ্ছেদে নারীর অধিকারের কথা উনি বলে গেছেন, সম অধিকারের কথা, তাই না? তারপরে আমাদের আছে যে সংরক্ষিত নারী আসন, যেটা মনিয়াপা বললেন, সেটা 65(3) ধারা সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, সেখানে সংরক্ষিত আসনের কথা বলা হয়েছে। যেহেতু নারীরা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ, আমরা সবসময় বলি নারীরা পিছিয়ে পড়াকে কি বলবো, যে আমাদের মহানবীর আমল থেকে যদি আমরা বলি, তখন কন্যা শিশু জন্মগ্রহণ করলে তো বেশিরভাগ পরিবার মনে করতো ওকে মুখে লবণ দিয়ে মেরে ফেলা, মাটি চাপা দেওয়া, এগুলি করতো। তা সেই হিসাবে আজকে আমরা যে পর্যায়ে এসেছি, আজকে তো একটা পরিবারের আমার মনে করেন 8টি সন্তানও যদি মেয়ে হয়, তারপরে তো কেউ কাউকে লবণ দিয়ে বা মাটি চাপা দিয়ে মেরে ফেলতে চায় না বা মারে না। সেটা একটা কুসংস্কার, মানে সেটা হচ্ছে নারী এটা হলে তাকে দিয়ে কি কাজ হবে? সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, সে পরিবারের হাল ধরতে পারবে না, এই ধরনের একটা সেই সমাজ ব্যবস্থাটা তো আপনার পূর্ব থেকেই পুরুষ শাসিত। সেই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার সেই ভিত্তিগুলো ভেঙে নারীকে সম মর্যাদায় সম অধিকারের আনা, এটি তো একটা বিশাল কঠিন চ্যালেঞ্জ। এটা সারা বিশ্বের কাছেই চ্যালেঞ্জ। আপনি এটা দেখেন, শুরু হলো যে আমাদের নারী আন্দোলনের বাঙালির প্রতিকৃতিতে বেগম রোকেয়া, তাই না? সে হয়তো 1880 সালে তার জন্ম, তারপরে 1932 সালে সম্ভবত, তার আগ পর্যন্ত ওনার যে চিন্তা চেতনা, কিন্তু উনি যে লেখা, উনি বইয়ের লেখনী, সবকিছুর মধ্য দিয়ে উনি নারীদের কথা বলেছেন। কিন্তু আপনি বেগম রোকেয়ার কথা বলছেন, কিন্তু এই যে কুসংস্কার থেকে কি নারীরা, এই কুসংস্কার কি দূর হয়েছে? না, আমি তো বললাম পরিপূর্ণ দূর হয়নি। আমরা যতটুকু যেতে পারতাম ততটুকু আমরা এখনো যেতে পারিনি। এই প্রতিবন্ধকতা কিগুলি আপনি মনে করেন, এখন জেন্ডার বাজেট প্রতিটি মন্ত্রণালয় আছে, আবার নারী ও শিশু মন্ত্রণালয় একটি আছে, শিশু কল্যাণ মন্ত্রণালয়, তাই না? এখন এই যে সকল মন্ত্রণালয় যদি এই যে নারীদের, যে আপনি স্বাস্থ্যের কথা বললেন, যে এখন মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে সুস্বাস্থ্য ও জাগরণ। তা নারীদের যদি সুস্বাস্থ্য, সমাজের অর্ধেক অংশ আপনি যদি অসুস্থ থাকে, তাহলে পরিবারের উপর তো সেটা বার্ধন। তাদের সুস্বাস্থ্য, তাদের তো সন্তান জন্মদান তাদেরকেই করতে হয়, সংসার দেখাশোনা, সন্তানের মুখে আহার তুলে দেয়, সবকিছু কিন্তু নারীকে সার্বক্ষণিক কাজের মধ্যে থাকতে হয়। এই যে কাজের মূল্যায়ন, এটিতে নারীরা কিন্তু প্রতি পরিবার থেকে এই মূল্যায়নটা তো এখনো সেইভাবে সমানভাবে পায় না, কিন্তু পাওয়ার চেষ্টা করছে, অনেকখানি এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি করেছে, প্রথমেই করেছেন আমাদের জাতির পিতা সংবিধানে স্বীকৃতির প্রাতিষ্ঠানিকভাবে, তারপরে বিভিন্ন সরকার ক্ষমতায় আসায় ওইভাবে উল্লেখযোগ্য তারা কিছু করেননি। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে নারী উন্নয়ন নীতিমালা যেটা বাস্তবায়ন করেছেন, যেটা আইন পাশ করা হয়েছে, তারপরে তার আলোকে যে আমরা পরিচালিত হচ্ছি। কিন্তু তারপরেও কিন্তু দেখেন, সমস্ত মন্ত্রণালয় কিন্তু এইগুলি যথাযথভাবে যদি মানে ফলো আপ করা হতো, বাস্তবায়ন সঠিকভাবে হতো, তাহলে কিন্তু আমাদের জাগরণটা আরো বেশি হতো। তো জাগরণ এখন আছে, অনেক বেশি এগিয়ে আছে, কিন্তু আমরা আরো 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 দূর যেতে হবে। নিশ্চয়ই। ডক্টর শোয়েব সাইদ, আপনি কিভাবে দেখেন এই কুসংস্কারের কথা? আমি বলছিলাম যে আমাদের গ্রাম অঞ্চলে, তারপরে অনগ্রসর সমাজেও এটি আছে, এর থেকে বেরিয়ে আসে আমরা কিভাবে, অথবা প্রতিবন্ধকতাগুলো কি? জি, ধন্যবাদ। আসলে পুরো বিষয়টি দৃষ্টিভঙ্গির একটি বিষয় এখানে আছে। গ্রামাঞ্চলে আপনার মেয়ের যখন বাচ্চা হবে, তখন খুব অর্থোডক্স বাপ পুরুষ ডাক্তারকে অ্যালাউ করছে, কিন্তু ছেলের বউ বাচ্চা হলে ওটাকে অ্যালাউ করছে না। এটা কিন্তু একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। প্রত্যেক বাবার কাছে তার মেয়ে প্রিন্সেস। যখন মেয়েটি একটু নির্যাতনের শিকার হয়, এরকম বহু ঘটনা পাবেন, বাবা মেয়ের বাসায় গিয়ে বসে থাকে বা বাসায় ঢুকতে না পারলে বাইরে বসে থাকে। এই যে প্রিন্সেসের যে দৃষ্টিভঙ্গিটা, টোটাল সমাজটা যদি এই দৃষ্টিভঙ্গিতে দেখতো, তাহলে আজকে আমাদের দেশে ধরেন প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেত্রী কিংবা বড় বড় পদে মহিলারা আছেন, এটা তো সার্বিক চিত্র না। সার্বিক চিত্র হচ্ছে জাপানের, যদি আপনি ডেভেলপমেন্টের কথা দেখি, জাপানে আমাদের গ্রামে যেমন গোয়ালঘর দেখবেন, জাপানে ওই গ্রামে দেখবেন গাড়ির ছোট ছোট গ্যারেজ। আচ্ছা, হ্যাঁ, মানে শহরেও আছে। এটি হচ্ছে ডিস্ট্রিবিউশন, ডেভেলপমেন্টের ডিস্ট্রিবিউশন।
মানে সব জায়গায় সমান। তা আমাদের নারীদের ক্ষেত্রে আমাদের যে দৃষ্টিভঙ্গি, গ্রাম থেকে শহর পর্যন্ত, শহরে অনেকটা বেটার, এটার জন্য শিক্ষা ব্যবস্থাটার একটা পরিবর্তন দরকার। যে ছেলে, ধরেন আমি অফিসে কাজ করছি, আমার নারী কলিগ, সিম্পলি সে আমার কলিগ, সে নারী যখনই দৃষ্টিতে ঢুকবে তখনই কিন্তু আপনার বিভাজন তৈরি হচ্ছে। বিদেশে কর্পোরেট লেভেলে বা যে কোনো সরকারি লেভেলে কোচিং হয়, আপনার আমরা বলি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটা হচ্ছে এরকম যে আপনার নারী কলিগের সঙ্গে আপনি কি আচরণ করছেন, আপনি কি বলছেন সেটা বিষয় না, উনি কিভাবে রিসিভ করছে সেটা বিষয়। আইনেও কিন্তু তাই, হ্যাঁ, মানে আইনেও যে ইফ টিচিং অথবা অন্য যে সমস্ত ধারা আছে, যে আপনি সেই নারী যদি এইটি মনে করেন যে তুমি আমাকে ইফ টিচিং করেছো, তাহলে এটি ইফ টিচিং বলে গণ্য হবে এবং এটা সিরিয়াস পানিশমেন্ট। আপনার আমি দেখেছি, আমার চাকরি জীবনে দেখেছি এমন অনেক কলিগদের আপনার পদ অবনতি হয়েছে এইসব বিষয় নিয়ে। ফলে ধরেন নারী, এই যে এবার আপনারা বলছেন যে সুস্বাস্থ্য এবং জাগরণ, কিন্তু আমার মনে ইউনাইটেড নেশনের থিমটা মনে একটু ভিন্ন। এবছর ইউনাইটেড নেশনের যে থিমটি সেটি হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর এ সাস্টেনেবল টুমরো। অর্থাৎ আজকে যে নারীদের যে সমতা, ইকুইটি, সেটা কিন্তু আমাদের একটা টেকসই ভবিষ্যৎ তৈরি করবে। এবং এটি কিন্তু ঠিক স্কুল কলেজে এখন দেখবেন মেয়েরা কিন্তু অনেকটা এগিয়ে আসছে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনার অনেক ইউনিভার্সিটিতে দেখবেন আজকাল 50% মেয়ে। ছেলেদের জন্য হল 12টা, মেয়েদের জন্য হল 3টা, এবং ওই 3টা হলে কি কষ্টকর অবস্থায় থাকছে, এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। এখন এটুকু এখন অনেক দিন থেকে চলে আসছে, আপনি রাতারাতি কি এই দৃষ্টি থেকে এই অবস্থা থেকে পরিবর্তন করে যেতে পারবেন? কিছু তো আমাদের অ্যাডভান্স হয়েছে, কিন্তু সরকারের পলিসির মধ্যে এগুলো আছে, কিন্তু সরকার বা আইন কানুনের চাইতে আমি যে আপনাকে বললাম দৃষ্টিভঙ্গির যে বিষয়টা, আমাদের দেশে এই যে সম্পদ বন্টনে মেয়েরা তো মারাত্মকভাবে বিপর্যয়ের সম্মুখীন। এবং এই বিপর্যয়টা হচ্ছে যে আমরা ধার্মিক দেশ, আমরা কোরআনের কথা বলি, সূরা নিসার, এটাকে আমরা ফলো করি না। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বোধহয় মুসলিম উত্তরাধিকারটা আমাদের এখানে মানে প্রযোজ্য। হ্যাঁ, প্রযোজ্য, কিন্তু সেটাও মানছে না, যে হাফ সেটাও মানছে না, দিচ্ছে না। আবার ধরেন এখানে নারীদেরও অনেক ব্যাপার থাকে, যখন আমাদের বোনদের মধ্যে যে একটা আর্থিকভাবে সচ্ছল, সে নিজে থেকে ছেড়ে দিয়ে বসে থেকে আমার দরকার নাই, মানে এই অ্যাপ্রোচটা এরকম হওয়া উচিত না। এটা দরকার অদরকার বিষয় না, এটা তার পাওনা, এটা তার রাইট, সেই রাইটটা না, কিন্তু রাইটটা এস্টাবলিশড আপনার না করলে হবে না। আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু ধরেন আমি জানেন যে আপনি বাইরে থাকি, আমার দেশ এবং বাইরের যা সম্পদ আছে আমি 50-50 আমার ছেলে মেয়েকে ভাগ করে দিয়েছি এবং লিখিত উইল করে। তো এখন ধরেন আমি তো আমাদের দিতেই পারি। এখন মানুষ যদি এভাবে সচেতন না হয়, নিজ থেকে সচেতন না হয়, উন্নত দেশে কিন্তু ছেলে মেয়ের পার্থক্য নাই, তাদের সম্পদ বন্টনের পার্থক্য নাই, কিন্তু আমাদের দেশে তো হচ্ছে। এখন যেহেতু হচ্ছে, অনেক শিক্ষিত আমি দেখেছি, উচ্চ শিক্ষিত ভদ্রলোক, উনিও দেখছি যে তার সম্পদ বন্টনে উনিও বিভাজন করছেন। এটা ঠিক না, তাহলে শিক্ষাটা ঠিক মতো হচ্ছে না। আপনার যদি আমি ধর্মীয় আইনের কথা বলি, ধর্মীয় আইনেও তো যাচ্ছে না আমরা। হ্যাঁ, দৃষ্টিভঙ্গির কথা বলছিলেন, কিন্তু এই দৃষ্টিভঙ্গি কি মানে একদিনে রাতারাতি তো না হবে না, কিন্তু আপনাদের শুরু তো করতে হবে। মানুষ হাঁটতে হাঁটতে একটি জায়গায় পৌঁছে যায়, আমাদেরকে সে হাঁটাটা শুরু করতে হবে। কি সে হাঁটাটা এই কারণে শুরু করতে হবে, আজকাল তো মেয়েরা তো এগিয়ে আসছে, অফিস আদালতে কাজকর্ম করছে, তাদের পরিবেশ তৈরি করতে হবে। এই যে এখন ধরুন দেখবেন স্কুল কলেজের সামনে যে মেয়েদেরকে উৎপাতগুলো কিন্তু একটু কমে আসছে, এটা কিন্তু বিশাল দৃষ্টিভঙ্গির বিষয়। এটি দৃষ্টিভঙ্গির বিষয়, এবং মানুষ বুঝতে শিখেছে, মানুষ আশাও করছে যে তারা সমভাবে তারা এগিয়ে আসুক। এখন যে কোনো পেশায়, আপা বলছিলেন, আমি শুনছিলাম যে কোনো পেশায় কিন্তু আমরা নারীকে দেখতে পাই, এবং সেই জন্য সেই সুযোগটি নিশ্চয় করে দেওয়া উচিত। জনাব নির্ভর চৌধুরী মনি, আমাদের সাথে আপনারা দুজনই রাজনীতিবিদ। আমি যদি এরকম করে একটু আপনাদের কাছ থেকে জানতে চাই যে রাজনীতিতে নারীর যে অবস্থান, এটাকে কি আমরা এই রাজনীতির কি নারী বান্ধব রাজনীতি বলতে পারি, বা কি অবস্থা আছে শুনি আপনাদের কাছ থেকে। টোটাল চিত্রটাই আসলে আসা উচিত। আসলে যে কোনো কিছুর তো আসলে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কথা বলা হয়, সংখ্যা লঘিষ্ঠতা তো আসলে এক্সাম্পল হয় না। আমি যদি আপনি ওই কথাটা এক কথায় জানতে চান, তো এক্সাম্পল হিসেবে রাজনীতিতে নারীরা সবচেয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে হেয় অবস্থায় আছে। হেয় অবস্থায় এই জন্য আছে যে আমি যদি ওই হিসাবটা করি, যে আমি আমার দাদির হিসাব থেকে যদি আসি, তাহলে আমি ডেভেলপ করেছি অনেক। হ্যাঁ,
কিন্তু আমি যদি এখনকার আমার এই অবস্থায় রাজনীতিতে, যেমন ধরেন যে নারীদের রাজনীতিতে বাংলাদেশে তো ইকোনমিক্যাল একটা দিক দেখাই হয়। নারী যেহেতু ইকোনমিক্যালি সচ্ছল না, অত বুঝে এটা বলছেন, কারণ একটা নির্বাচন করতে যে পয়সাটা লাগে, আপনি যত কথাই বলেন এখানে অনেক কিছু ফাঁকফোকর আছে। শুধু নির্বাচন না, আমি আপনাকে বলি এই রাজনীতি, বাংলাদেশের রাজনীতিটা সবই ভিন্ন, ভূতের মতো পিছনের দিকে পা দিয়ে চলে। বাংলাদেশের রাজনীতিকে একটা নারীকে হিসাব করতে গিয়ে প্রথমেই ওই নির্বাচনটা গিয়ে দিয়ে হিসাব করে। আমি বলি নাই শুধু রাজনীতি, নির্বাচন সব, নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অনেকগুলো গুরুত্বপূর্ণের মধ্যে, কিন্তু বাংলাদেশে এই একটা অধ্যায়কে 1 নাম্বার ধরে নিয়ে যায়। এবং সেইখানে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হোক আর রাতের নির্বাচন হোক, একটা টাকা লাগে, অনেক বেশি পয়সা লাগে। প্রশাসনকে খুশি করতে হোক বা দলের নেতাদেরকে খুশি করতে হোক, আমি যেহেতু সরকারি দলে এখন যারা আছে আমি তাদের হিসাবটাই বলছি এই কারণে আমরা দেখছি, শুনছি, পত্রিকায় পড়ছি। এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত হলো পদ পদবি। আপনি দেখেন যে নারীরা যতটা রাজনীতি করে, নারীদেরকে প্রথমে কি করা হয়, তার ব্যক্তি ইমেজ নিয়ে কথা তোলা হয়, যে এই কাজটা করলে, এই কথাটা তুললে অনেক নারী ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। হ্যাঁ, এটা অনেকেই মিডিল ক্লাস কান্ট্রিতে এটাই স্বাভাবিক, তা ফিরেই যেতে হয়। আর যদি এখানে আমি মৌলবাদ বলবো না, ধর্মভীরুর একটা দেশ বলবো, ধর্মভীরুতে একটা নারীকে কিন্তু চরিত্রের ওই জায়গাটাই দেখা হয়। তো সেই জায়গায় তাদের অর্ধেক চলে যায়, যা থাকে তারা তাদের ঠিক যে জায়গায় তাদের পদ পদবি পাওয়া উচিত যেটা তারা পায় না। কিভাবে পায় না, ঠিক এই পয়েন্টে আমি একটু শুনে আসছি, নাজমা আপা কি বলেন, আপনার কাছ থেকে শুনতে চাই। এই যে রাজনীতিতে নারীর অবস্থান, এবং যদি আর একটু খোলাসা করে বলি যে আমাদের রাজনীতিটা কি আপনি নারী বান্ধব বলবেন? না, নারী বান্ধব পরিবেশ তো এখনো আমরা সেই পরিবেশের মধ্যে নেই। আমাদেরকে এখনো ফাইট করতে হচ্ছে, অধিকারটা আদায় করে নিতে হচ্ছে। এখন অধিকারটা আদায় করে সমাজের কত পার্সেন্ট নারী এই ব্যাপারে সচেতন? নিজেকে প্রথমে সচেতন হতে হবে, দেন আমাকে ফাইট করতে হবে যে না, এটা দিস ইজ মাই রাইট। এখন দেখেন আমাদের দেশে সমাজ ব্যবস্থা, আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক আইন আছে যে নারীর সম অধিকার, মানুষ হিসেবে সবকিছু নারীর যেটা অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে যে বিষয়গুলি সবগুলি কিন্তু ঠিক আছে, কিন্তু দেখা যায় আবার প্রাতিষ্ঠানিকভাবে সকল আইন কানুন সব ঠিক আছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সকল আইনের ব্যাপারে প্রাতিষ্ঠানিক আইন আর ওই সম্পত্তির অধিকারের ব্যাপারে ওই যে মুসলিম আইন, তাই না? কারণ এখানে হচ্ছে সূক্ষ্ম সমাজের ব্যবস্থা, এটা হচ্ছে সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় আমাদের অন্য জায়গায় আমার অধিকার, আমি টর্চার্ড হলে আমি এক জায়গায় মামলা করতে পারবো, বাট আমার সম্পত্তি কেড়ে নিলে সেখানে বলা হবে তুমি তো আইন অনুযায়ী সম্পত্তি, তুমি তো মুসলিম আইন অনুযায়ী পাবা। ওই ক্ষেত্রে শুধুমাত্র মুসলিম আইন বাস্তবায়ন হয়। আবার দেখেন আমাদের যেমন পলিটিক্যাল পার্টির মধ্যে আমাদের আরপি অনুযায়ী আমাদের ছিল যে 2021 সালের মধ্যে আমাদের 20 সালের মধ্যে যেটা ছিল যে 33% নারীদেরকে অন্তর্ভুক্ত করতে হবে সকল পলিটিক্যাল পার্টির কমিটিতে। সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ যদিও সবচেয়ে বেশি এগিয়ে, তারপরেও দেখেন সকল দলের ক্ষেত্রে দলীয় প্রধান হয়তো নির্দেশনা দিচ্ছেন যে এত % মেয়েদেরকে, বিভিন্ন তৃণমূলে নির্দেশনা দিচ্ছেন করো, গঠনতন্ত্রে সন্নিবেশিত আছে যে নারীরা এত % থাকতে হবে, এটা করো। কিন্তু ওই স্থানীয় পর্যায়ে সেই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় যারা বাস্তবায়ন করবে, যারা নারীদেরকে পদ পদবি দেবেন বা রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ, সেখানে কিন্তু মেইন সমস্যাটা তাদের ভাষ্য অনুযায়ী যে ওই পদটা একজন নারীকে না দিয়ে একজন পুরুষ কর্মীকে দিয়ে সে অ্যাক্টিভ, নারীরা পারবে না। এখন তো নারীরা অনেক অ্যাক্টিভ, তারপরে তো আমরা এখনো 33% হইনি, এটা আমার টার্গেট ছিল, যেটা না এটা সবকিছু বাস্তবায়নের ক্ষেত্রে হচ্ছে, বাস্তবায়নের ক্ষেত্রে একদম সমাজ থেকে এটি বাধা। তাছাড়া কিন্তু বাংলাদেশের মেয়েরা অনেক এগিয়ে গেছে, বিশেষ করে আওয়ামী লীগ মনে করেন 3টি নারী সংগঠন আছে, আমি একদম সামগ্রিক মানে পরিস্থিতি বলতে সব সংগঠনে আছে, কিন্তু এখানে কম বেশি, কিন্তু আওয়ামী লীগে নারীরা অনেক বেশি, আওয়ামী লীগের মানে রাজনীতিতে নারীরা অনেক বেশি এগিয়ে গেছে, এবং আওয়ামী লীগ নারীদেরকে, আওয়ামী লীগের সরকার নারীদেরকে অনেক বেশি সুযোগ দিচ্ছে। এখন মনিয়াপার একটা কথা বলি, মনিয়াপা বললেন দিনের ভোট রাতের ভোটের কথা বললেন, সেক্ষেত্রে নারীরা বঞ্চিত হয়, এটা বললেন, সেটা ঠিক আছে। আবার আরেকটা কথা, আমরা এটাও জানি যে দলীয় তাদের মানে অন্যান্য রাজনৈতিক দলের কিছু দল আছে যখন 7 জনকে নমিনেশন দেয় একটি আসন থেকে, সেখানে তো নারীরা এবং 7 জনকে দিয়ে 7 জনের কাছ থেকে টাকা নিয়ে
তারপরে এখানে নারীরা তো কম্পিটিশন করতে পারে না। এই যে উদাহরণগুলি দিলে দিতে হয়, এটা কোনো ব্যাপার। এটা সব দলের মধ্যেই কিছু সমস্যা আছে। রাজনীতির ক্ষেত্রে আপনি যেটা বললেন, এটি কিন্তু আমাদের মেইন নেতৃত্ব নারী বান্ধব কিনা সেটা দেখতে হবে। সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী বান্ধব সরকার প্রধান। অন্য আরেকটু প্রসঙ্গে যেতে চাই, আমার মনে হয় একটু নীলুফার আপাকে ছোট্ট করে দিয়ে তারপর ডক্টর সাইদিকে চাই। যেটি আমরা দেখলাম বাল্য বিয়ের কথা বলা হচ্ছে যে আমাদের অগ্রগতির পিছনে, নারী অগ্রগতির জন্য বাল্য বিয়ে একটি বড় সমস্যা। এবং ব্র্যাক, বেসরকারি সংস্থা ব্র্যাক এক হিসাবে বলছে যে করোনার কারণে যত বিয়ে হয়েছে তার মধ্যে 39% বিয়ে হয়েছে বাল্য বিয়ে। কিন্তু এই নিয়ে কিন্তু আমরা, আপনারা যারা রাজনীতি করছেন, অনেকে সমাজ নিয়ে যারা চিন্তা করছেন, তাদেরকে আমরা আলোচনা করতে শুনি, কিন্তু বাস্তবতা হলো যে আসলে এটা হয়নি। দেখেন, এটা আবার একদম ভিন্নতর হিসাব। বাল্য বিয়ে বাংলাদেশে সবসময় ছিল, চুরি করে গোপনীয়ভাবে অনেক কিছু হতো। এখন যেটা ব্র্যাক যেটা বলেছে যে করোনাকালীনে আমি বলবো যে অনেক ক্ষেত্রে আমরা দোষ দিতে পারি না। কেন জানেন, বাল্য বিয়েটা জঘন্য খারাপ, কিন্তু যে প্যারেন্টস আপনার করোনার সময় প্রায় ধরেন 20% প্যারেন্টসরা এখানে এটা ড্রপ আউট না, শুধু তারা এক এলাকা থেকে বাড়িতে চলে যেতে বাধ্য হয়েছে তাদের অর্থনৈতিক সমস্যার কারণে। যাদের এখন হ্যান্ড টু মাউথ, নুন আনতে পান্তা ফুরাচ্ছে, তারা মনে করে যে একজনকে এটা তো আমাকে দিতেই হবে 2 বছর আগে পরে দিয়ে দিলে আমি কিছুটা নিশ্চিত হই। ওই যে আবার ধর্মটা আসে যে আমি আল্লাহর কাছেও একটা করতে পারবো যে আমি আমার মতো মেয়েটাকে বিয়ে দিয়ে ফেলেছি। এটা হচ্ছে একটা করোনা পৃথিবীতে এটা 100 বছর পর পর এক একটা অসুখ আসে। এটা একদম ভিন্নতর ব্যাপার। তবে সরকারের এখানে নজরদারিত্ব একটা বড় ব্যাপার। সরকার যদি তার কঠিনভাবে নজরদারিত্বটা ঠিক রাখতো, হয়তো 39% থাকতো না, সেটা কম হতো। আরেকটা জিনিস আমি যদি বলি যে এই যে 33% যে আরপিওটা বলা হয়েছে, সেই 33% 2020 নাগাদ 1/11 সরকারই কিন্তু এই আইনটা করেছিল, এটা বলেছিল। তখন কিন্তু সবগুলো রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো একসাথে একমত হয়ে কিন্তু নির্বাচন কমিশনে এরকম কমিটমেন্ট করে এসেছিল। তারা 15% তখনই জমা দিয়েছিল নামগুলো এক্সটেনশন করে, আর বলেছিল যে 20 সাল নাগাদ তারা আপনার 33% আনবে। কিন্তু তারা সব দলই কিন্তু ওই জায়গায় নারীর ক্ষেত্রে এই যে মাইন্ডসেটের জায়গায় কিন্তু পুরুষরা এগিয়ে আসেনি। নো মাইন্ডসেটের ব্যাপারটা কথা কি ছিল, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত 33%। যদি কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত 33% থাকে, তাহলে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত আপনি দেখেন স্থানীয় সরকার নির্বাচনে ওই যে সংরক্ষিত, তারা কিন্তু নির্বাচন করে, তাহলে তাদের নামের সঙ্গে সংরক্ষিতই আপনি তুলতে পারেন নাই, তারা কিন্তু নির্বাচন করে, অথচ তাদের কোনো বিল নাই। তারা ওই পুরুষ কমিশনার 2টা কম্বল দিলে তারা পায়, নইলে পায় না। পরবর্তীতে এই নারীরা নিজেরাই দাঁড়াতে পারে না ইলেকশনে, কারণ সে তার জবাবদিহিতার জায়গায় শূন্য। সে কি জবাবদিহিতা দিবে যে আমি 5 বছর আমি ছিলাম, আমি কিছুই তো করতে পারিনি, কারো পাশে দাঁড়াতে পারিনি, কাউকে একটা বয়স্ক ভাতার কার্ড দিতে পারি নাই। এই যে কাহিনীটা, সে 2টা-3টা হয়তো বা ওই পুরুষ চেয়ারম্যান বা তার কমিশনার যদি 2-1টা দিল, তো তার আত্মীয় স্বজনরাই তো, সবারই তো গরিব থাকি, দিয়ে দেওয়া হয়। সো এই জায়গাটায় আমি বলতে চাই যে মাইন্ডসেট যে পর্যন্ত পুরুষদের না হবে যে আমার সন্তান, আমার বোন এবং আমার ভাই, আমরা উই আর ইকুয়াল, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে এটা আমরা মুখের কথা মুখেই থেকে যাবে। এই যে বলবো আমার দল না তার দল টাকা দেয় নাই, 9 জন নমিনেশন দিয়েছে, সেটা কিন্তু একদম আজকের প্রেক্ষাপট থেকে একদম 100 ডিগ্রি ভিন্নতর। এই কারণে যে যদি কথা আসে যে একজনের নামে যদি 150, 200, 500 মামলা থাকে, 5 জন নমিনি যারা নমিনেশন পাইছে তাদের প্রত্যেকের 200-100 করে মামলা আছে, তো তারা যদি ডিসকোয়ালিফাই হয়ে যায় তখন তাদের কিছুই করার নাই। সো এইখানে মানুষের ওই দুর্বলতা নিয়ে সরকারের অত্যাচারের মাত্রাটা এত চরম পর্যায়ে ফ্যাসিস্ট সরকারের যা হয়, সেটা করে তারপর আপনি আবার আঙ্গুল তুলে বলতে পারেন না যে 5 জন নমিনেশন দিয়েছে। এই 5 জনকে কেন দিতে হয়েছে এটাই, এই 5 জন কারা, এই 5 জন সবই মামলার আসামিরা।
সো এই জায়গা থেকে বুঝতে হবে জি, যে আমরা একেবারে কত শেষের দিকে আছি কত আমরা। খারাপ সমস্যা পার করছি, কত নারীদের যে যুদ্ধ, নারীদের যে অবস্থান, ডাবল সমস্যা পার করছে। এই কারণে আমি নিশ্চয়ই আবারও বলছি সে থেকে বেরিয়ে যে আসা এই উচিত। জায়গাটা আরেকটা মাইন্ডসেট বলি, একটা মায়ের সন্তান যখন 50টা মামলা নিয়ে দৌড়ায়, না, মাটা কিন্তু রাত 3টা পর্যন্ত ভাত নিয়ে জেগে বসে থাকে, সন্তান তার আসে না। কিন্তু এই যে নারীর এখানে একটা বাড়তি কষ্ট, এটা কার দ্বারা কষ্ট? সরকার দ্বারা কষ্ট। কার দ্বারা কষ্ট? ফ্যাসিস্ট দ্বারা কষ্ট। আচ্ছা, আমি চাচ্ছিলাম না এই আলোচনা, আমরা একটু ডক্টর সৈয়দ সাইদের কাছ থেকে একটু শুনি। আমরা শেষের দিকে আছি একেবারেই। যদি মাইন্ডসেট, যে কথাটা এসছে, মাইন্ডসেট, প্রতিবন্ধকতা, বাল্য বিয়ে, এই কথা নিয়ে আপনার কাছ থেকে ছোট্ট করে একটু শুনি। আমি তো আপনার প্রথমেই বলেছি যে আমাদের মন মানসিকতা, এই পরিবর্তনটা লাগবে। সেই পরিবর্তনটার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। আমাদের স্কুল কলেজে মেয়েদেরকে যে পড়ছে, যে মেয়েদের প্রতি রেসপেক্ট, মেয়েদের যে সম অধিকার, তাদের সমান, এই জিনিসটা আনতে হবে। যখন জেনারেশন চেঞ্জ হচ্ছে, আমাদের আগের জেনারেশনের বাপ দাদারা কি করেছে সেটা নিয়ে আমরা সমালোচনা করে তো লাভ নেই। এই জেনারেশন আমরা কিভাবে এগিয়ে যাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু এখন বিদেশে কিন্তু ধরেন যে স্কুলে কারিকুলামে কিন্তু এই রেসপেক্টগুলো আছে। আজকে আপনারা বলছেন সুস্বাস্থ্য এবং জাগরণ, মেয়েদের হেলথের কিছু ইস্যু থাকে, সেগুলো নিয়ে কিন্তু স্কুল কলেজে একটা গণসচেতনতা তৈরি করা হয়। মেয়েদেরকে তৈরি করা হয় তাদেরকে স্বপ্ন দেখতে যে তারাও ওই পর্যায়ে চাকরি করবে। এবং আমি যদি কানাডার কথা ধরি, কানাডাতে এক পর্যায়ে জাস্টিন ট্রুডো তার মন্ত্রিসভায় 50-50 ছেলে আর মেয়ের একটা কম্বিনেশন করেছে। এইভাবে বিভিন্ন দেশ এগিয়ে আসে, কিন্তু যেটা হয় ওদের এডুকেশন সিস্টেমে একটা ছেলে মেয়ে ইকুয়ালি বড় হয়ে ওঠে। আমাদের দেশে ক্রমশ গ্যাপটা বাড়তে থাকে। সেই গ্যাপটা মানে অনেক অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে, সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে, যেটি নীলুফার আপা বলছিলেন যে আসলে এটা মানে এটা সত্য কথা। এই যে বাল্য বিয়ে, এটা নিয়ে যে বাল্য বিবাহ তো আপনার সিরিয়াস একটি বিষয়। এটি আপনার কোভিড কালে গত বছর যে থিমটা ছিল, সেটা কিন্তু মেয়েদের লিডারশিপ কোভিড কালে। কিন্তু আমাদের দেশে আমরা কন্যা দায়গ্রস্ত পিতা বলি, পুত্র দায়গ্রস্ত পিতা বলি। এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। নিশ্চয়ই আমার হাতে একদম সময় নেই। নাজমা আপনার কাছ থেকে একটু ছোট করে আসলে মাইন্ডসেট থেকেই বেরিয়ে আসতে হবে। কারণ আমরা যে বাল্য বিবাহের কথা বলছি, যেটি ব্র্যাকের গবেষণায় 39%-এর কথা বলেছে, এটা আসলে খুবই মানে উদ্বেগজনক বিষয়। এটা থেকে আপনারা যারা রাজনীতিতে আছেন, আপনাদের কোনো মানে কর্মসূচি থাকতে পারে কি? এরকম কর্মসূচি তো আছে, মানে কোন সমাজটাকে আপনি কি বদলাবেন। এখন সমাজে এই 3 বছর করোনাকালীন সময়ে অর্থনৈতিকভাবে সারা বিশ্ব বিপর্যস্ত, কিন্তু আমাদের সরকার, আমাদের দেশ তুলনামূলকভাবে অন্যান্য অনেক পশ্চিমা বিশ্ব, উন্নত বিশ্বের চেয়ে অনেক বেশি আমরা যদিও ভালো আছি, তারপরেও নারীর স্বাস্থ্য এবং নারীর বাল্য বিয়ে এটি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাল্য বিয়ে একজন নারী যে বাল্য বিবাহ হয়, যার তার স্বাস্থ্য কি করে ভালো থাকবে? সেটা থাকবে না। এটা তো একেবারে সমীকরণে। আবার এও বলা হচ্ছে যেহেতু 2 বছর স্কুল কলেজ বন্ধ ছিল, অনেকে আছে যে মেয়ে ঘরে বসা, বাবা মায়ের অর্থনৈতিক অনটন, হয়তো অনেককে শিফট করতে হয়েছে। ঢাকায় যারা ছিল অনেকে গ্রামে চলে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, অনেকে চাকরি হারিয়েছে। তো সবকিছু মিলে এখন এটা একটা অস্থির সময়। এই অস্থির সময়কে এটা মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে, শুধু রাজনৈতিক দল না, সমাজের প্রতিটা পরিবারকে এগিয়ে আসতে হবে এবং সবার পিতামাতাকে তাদেরকেই শপথ নিতে হবে যে না, আমি একটি মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে তাকে যে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি, তার যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি, এই জিনিসটা বুঝতে হবে। যদি এই জিনিসটা যখন পরিবার থেকে বুঝবে, তখনই আমাদের যত আইন, যত কানুন, যতই হোক, তখন সেটা এই বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা আরো বেশি এগিয়ে যাব। আমাদের বাস্তবায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন বলেন, সবকিছু আপনার স্বাস্থ্যের উপরে। এখন নারীর 50% নারী, তার 39% যদি স্বাস্থ্যহানি ঘটে, তাহলে নারী জাগরণটা কিভাবে হবে? সুতরাং এইদিকে আমাদের একেবারে 30 সেকেন্ডে আমি আসলে সামনের দিনগুলোতে নারীরকে কি ভূমিকা দেখতে চাই? আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই যে আমরা যারা আসি আপনাদের এখানে, আপনাদের মাধ্যমে জাতি আমাদেরকে কম বেশি দেখে, তাদের মাইন্ডসেটটা আগে চেঞ্জ করা দরকার। যেমন আমি আমার মাইন্ডসেট বলি, আমি এবং আমার হাজবেন্ড আমরা ডিসিশন নিয়েছি অনেক আগেই যে আমাদের যা কিছু আছে, আমাদের 2টা বাচ্চা, ছেলে মেয়ে, আমরা 2 জনকে সমান ভাগ করে দেব। এটা তো কোনো আমার ধর্ম তো বলে নাই যে আমি কাউকে দিতে পারবো না। আমি মাইন্ডসেটটা ওইভাবেই আমরা তৈরি করেছি। আমাদের সন্তানরা ছোটবেলা থেকেই জানে যে তারা যা পাবে তারা 2 জনেই পাবে। ঠিক তেমনই এই সমাজটার এই অংশটাকে যদি আপনারা প্রতিদিনই মাইন্ডসেটের লাস্টে একটা ওই যে মাস্ক পরুন যেমন মাইন্ডসেটটা তৈরি করতে পেরেছে কিনা আমি জানি না, চেষ্টা করছে পৃথিবীবাসী, ঠিক তেমনই
প্রত্যেক দিন যদি আপনি এই মাইন্ডসেটটা তৈরি করেন, আপনার অনেক ভূমিকা এই মাইন্ডসেট তৈরির পেছনে। ধন্যবাদ আপনাকে। জি, আমার মনে হয় আজকে আর সময় নেই। ডক্টর সৈয়দ সাঈদ, নাজমা আক্তার এবং নীলুফার চৌধুরী মনি, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।